Jeevan News. Committed to maintain objectivity. বুধবার আগুনে পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনে থাকা ৫ মন্ত্রণালয়ের দপ্তর। শুক্রবার জানানো হয় সচিবালয়ে সরকারি চাকরিজীবী, ডিজিটাল কার্ডধারী বাদে অন্য কোনো পেশাজীবী ও দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। শনিবার বন্ধের দিনেও অনেক পেশাজীবী সচিবালয়ে যারা কাজ করেন তারা ঢুকতে পারেননি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহ প্রশাসনের সংবাদ সংগ্রহের কাজে যেতে চান সাংবাদিকরা। তাদের অ্যাক্রিডিটেশন কার্ড স্থগিত করায় তারাও প্রবেশ করতে পারেননি। আমি ৪ নম্বর বিল্ডিংয়ে কাজ করি, ঠিক আছে। এখানে কাজের জন্য ডাকছে, তো কাজ করতে হবে ইমার্জেন্সি, এর জন্য ওনারা বলতেছে লিস্ট নাই, পরে ঢুকতে হবে, এই জন্য বললো। আমি স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্টিনে চাকরি করি, যে এখন যে কার্ডগুলো করছে কার্ডে অনেক ঢুকতে দেয় না, নতুন করে আবার কার্ড করতে হবে। সচিবালয়ের গেটে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। অনুমোদিত নির্দিষ্ট ব্যক্তিদেরকেই কেবল প্রবেশ করতে দেয়া হয়েছে। ওনারা যেটা করবে আমরা শুধু জাস্ট জনগণকে এটা জানাবো, আমাদের কাজ এটুকুই। এখন এটাও যেহেতু বাদ দিয়ে দিছে, এটার আমরা আর কি করতে পারি, এটা কর্তৃপক্ষ হয়তো বিবেচনা করবেন। এভাবে অ্যাক্সেস তো যদি এভাবে করা হয়, এটা দীর্ঘস্থায়ী না, তবে এটা এক ধরনের সংকেত, এটা একটা অশুভ সংকেত। সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে সিআইডি, সিসিটিসি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার দায়িত্বরতরা। সচিবালয়ে গঠিত তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। পরিদর্শন করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। তবে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি গণমাধ্যমকে। যাদের স্থায়ী পাস আছে, ডিজিটাল কার্ড আছে, তারাই একমাত্র ঢুকবে, অর্থাৎ স্টাফের বাইরে কেউ ঢুকতে পারবে না। যাদের স্থায়ী পাস নাই, কার্ড নাই, ডিজিটাল কার্ড নেই, তারা ঢুকতে পারবে না। সাংবাদিকদের ক্ষেত্রেও একই অবস্থা। সাংবাদিক তো আর এখানে স্টাফ না, কথা বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে সাংবাদিক অ্যালাউ হবে না। সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে অস্থায়ী পাস দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিএমপিকে সেল খুলতে বলেছিল। তার কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭ রাজ্যে ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব নাকচ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। দেশের 2 ইন্টারন্যাশনাল টেরিটোরিয়াল কেবল আইটিসি কোম্পানি ভারতীয় এয়ারটেলের সঙ্গে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি। এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, এখানে অন্য কোনো ইস্যু নেই, কেবলমাত্র গাইডলাইনে ট্রানজিট দেওয়ার কোনো বিধান নেই। যে কোনো জায়গা থেকে, বাইরে থেকে যদি একটা ডাটা আমাদের এখানে আসে, এটা আমাদের এখানে ল্যান্ড করার কথা, সেইখান থেকে আমরা রিসেল করা এইটুকু পর্যন্ত পারমিটেড। বাট যেহেতু গাইডলাইনে ওই জিনিসটা নাই, এরকম একটা প্রস্তাব এসেছিল, আমাদেরই লাইসেন্সি যারা আছেন ওনারা একটা প্রস্তাব পাঠিয়েছিলেন আমাদেরকে, তাদের কাছে বিদেশি অন্য কোম্পানিরা প্রস্তাব দিয়েছিল। বাট যেহেতু এটা আমাদের গাইডলাইনে নাই, ওই জন্য এটা আমরা অ্যালাউ করতে পারিনি। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের 7 রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রপ্তানির দ্বার আরও প্রসারিত হবে, এমন অভিমত তাদের। গুগল, ফেসবুক তারা কিন্তু ক্যালকাটা সেখানে হাব করেছে, সেখানে পিএনআই ব্যান্ডউইথ আমরা নিয়ে আসতেছি, আইটিসির মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নিয়ে আসতেছি আমরা। ঠিক তারাও আমাদের কাছ থেকে, ঠিক আইটিসির মাধ্যমে তারা আমাদের কাছ থেকে ব্যান্ডউইথ ইনপুট করুক। সেখানে কিন্তু ট্রানজিট, সেটা আমি পক্ষপাতী না, কারণ তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না। গাইডলাইনে অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই। স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে, এমন অভিমত বিটিআরসির। এটা সুবিধা দেয় হচ্ছে পার্টিকুলার 2-1টা লাইসেন্সিকে, যেটা আবার আমার এখানে সুস্থ প্রতিযোগিতার জন্য মানে খুব একটা ফেসিলিটেটিং না। আমরা তো বিজনেস সাস্টেনেবিলিটি দেখব, এটা তো আমরা রিজিওনাল কোঅপারেশনের কথা বলি, এটা হতেই পারে, বাট সেটা তো রেসিপ্রোকাল বেসিসে হতে হবে। সো বিজনেস যদি সাস্টেন করে, রেসিপ্রোকাল হয়, সেটা আমরা করতে পারি। আর অন্যান্য কোনো কারণ যদি হয়, সেটা সরকারের যদি বলে আমাদেরকে, সেটা সরকার সেভাবে করে করবে। প্রযুক্তিবিদরা মনে করছেন, ট্রানজিট দেওয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী হবে। মাসুদুজ্জামান রবিন।
কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের চতুর্থ সংলাপ। যোগ দেন সরকারের উপদেষ্টা, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ ও তরুণরা। রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন তরুণ রাজনীতিক ও সংগঠকরা। নির্বাচনের দাবিতে আরেকটা আন্দোলন করতে হবে, তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে এখন আমরা 5 আগস্টের আগে যে ধরনের রাজনৈতিক পরিস্থিতি ছিল বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতির মধ্যে আছি? গণভোট ও গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা ওঠে আলোচনায়। কারো কারো মত, জাতীয় নির্বাচন হওয়া উচিত এর পরের ধাপে। এটা কিন্তু সামনের দিকের যে এক্সপেকটেশন। রাষ্ট্রধর্ম নিয়েও পক্ষে বিপক্ষে মত আসে সংলাপে। বক্তারা বলেন এটাই সুস্থ আলোচনার চিত্র। বলেন বরাবরই রাষ্ট্রধর্ম কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহৃত হয়েছে এখানে। মৃত্যুগুলির মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী ব্যবস্থার যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক উৎস সেগুলো উচ্ছেদ করতে হবে। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন এখন সংস্কার করা না গেলে কখনোই তা করা যাবে না। সেটা হলে 2000 মানুষের প্রাণের সাথে প্রতারণা করা হবে। এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, যদি না করতে পারি তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই 2000 রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। এই সরকারের হাত ধরে ব্যাপক সংস্কারের বিপক্ষে নিজের অবস্থানের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কিছু ব্যাপারে দ্বিমত হয় আমাদের, কিন্তু দ্বিমত হওয়াটা গণতন্ত্রের সুস্বাস্থ্যের লক্ষণ। আমার যা মত, যদি আমি সেটা ইনসিস্ট করি যে এটাই মানতে হবে, আর এটা যদি কেউ না মানে সে দেশ এবং জাতির শত্রু কিংবা আন্দোলনের দুশ্মন ইত্যাদি এ ধরনের মনোভাব যদি কারো থাকে, সেটা হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতির কারণ। আলোচকরা বলেন অধিকার আদায়ে যেন বারবার প্রাণ দিতে না হয়। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, ঢাকা। রণবীর 12ই সজল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর সহসভাপতি। দুপুরে কড়া নিরাপত্তায় আনা হয় আদালতে। সেখানে ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন তিনি। এ সময় সজলের উদ্দেশ্যে নানা ধরনের স্লোগান দেন উত্তেজিত জনতা। এক পর্যায়ে চলে ডিম নিক্ষেপ, সাথে গণধোলাই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তোলা হয় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ বলছে ছাত্র জনতার ওপর হামলা, সাথে হত্যা, নাশকতা সহ বিভিন্ন অপরাধে একাধিক মামলার আসামি সজল। ওখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা ছিল এবং তারা ওইটাকে নিশ্চিত করার জন্য বা তাকে সিকিউর করে কোর্টে উপস্থাপনের জন্য তারা ওখানে মোতায়েন ছিল এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই তাদের এটা করার কথা ছিল এবং করেছে। গেল 5 আগস্ট থেকে পলাতক ছিলেন সজল। শুক্রবার রাতে বাগেরহাটের মোংলা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। সড়ক দুর্ঘটনায় ছেলেসহ অন্তঃসত্ত্বা রেশমার মৃত্যুতে শোকে মাতম পরিবার। বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। ছোট বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার ছেলে আব্দুল্লাহ ও স্বামী সুমন মিয়ার সাথে যাচ্ছিলেন মাদারীপুরের ডাসারে। পথে মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছেলেসহ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রেশমা। বেঁচে নেই তার অনাগত সন্তানও। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও অনাগত সন্তান সহ স্ত্রী ও ছেলেকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে সুমন মিয়ার। রেশমার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুয়ালি গ্রামে। যাদের অবহেলায় ঘটেছে এমন দুর্ঘটনা, তাদের কঠোর শাস্তি চান স্বজন ও স্থানীয়রা। ভাইয়া টোল দিচ্ছিল দেখে হয়তো সে টোলের এটা ধরছিল দেখে উনি বেঁচে আছে। আর আপুকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। আমার নাতি গেছে, আমার ঝিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা? আমাদের মুখে কথা আসে না। একজন 3টা জীবন চলে গেছে, জানি ন্যায্য বিচার হয়, এটাই আমরা চাই। শুক্রবার পুয়ালি গ্রামের মালেক ঘরামির বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। ছোট মেয়ে পুতুল আক্তারের সঙ্গে পাশের মাইচপাড়া গ্রামের জসিমউদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। সেই দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেল যোগে স্বামী সন্তান সহ বিয়ে বাড়িতে যাচ্ছিলেন রেশমা।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। চট্টগ্রাম বন্দর বহির্নগরে ভেড়ানো মাদার ভেসেল, রয়েছে শ্রমিক কর্মচারীরাও, তবু কাজে স্থবিরতা। নৌ শ্রমিকদের টানা কর্মবিরতিতে অচল সব ঘাট, নৌবন্দর। চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে 7 খুনের বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘট। তাই চট্টগ্রাম বন্দরেই 25টি বড় জাহাজে খালাসের অপেক্ষায় আছে প্রায় 5 লাখ টন পণ্য। লাইটারের জাহাজে চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থানে সরবরাহ করা যাচ্ছে না জ্বালানি তেল। এর প্রভাব পড়েছে উৎপাদন কার্যক্রমে। রাষ্ট্রের অর্থনৈতিক শাখাকে সচল করার জন্য এত পরিশ্রম করতেছে, কিন্তু আসলে দেখেন বাস্তবিকভাবে তাদের নিরাপত্তা নেই। তাদেরকে ঘুমন্ত অবস্থা গলা কেটে হত্যা করা হয়। ফুড গ্রেইন, সুগার, সিমেন্ট ক্লিংকার এবং অয়েল ট্যাঙ্কার, তো সেই জাহাজগুলোতে কাজ না হওয়ার কারণে এগুলা আইডলিং করছে। এতে আমাদের এই প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় $10,000 থেকে $15,000 গচ্চা যাচ্ছে। একই চিত্র সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জ, পায়রা সহ দেশের প্রায় 45টি ঘাটে। কার্যক্রম থমকে থাকায় দেশের আরও 738টি জাহাজে আটকা পড়েছে সয়াবিন, বীজ, ডাল, কয়লা সহ আরও প্রায় 10 লাখ টন পণ্য। 7 খুনের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শ্রমিক নেতাদের। বহির্নগরে যে সমস্ত পণ্য নিয়ে বিদেশি জাহাজগুলি অপেক্ষা করছে, এই জাহাজগুলি নির্ধারিত সময়ের মধ্যে খালাস না হলে তাদেরকে ড্যামারেজ গুনতে হয়। এই বিষয়টা প্রশাসনে বুঝতেছে কি না আমি জানি না। গেল 23 ডিসেম্বর চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে 7 খুনের ঘটনা ঘটে। এরপরই দেখা দেয় চাঞ্চল্য। এ ঘটনায় গ্রেফতার করা হয় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেন প্রবাসীরা। এ ঘটনায় গ্রেপ্তার হন তারা। বিভিন্ন মেয়াদে সাজাও দেয় দেশটির সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে গ্রেপ্তারকৃত প্রবাসীদের ক্ষমা করে দেশে ফেরত পাঠায় দুবাই সরকার। এমন 186 জনকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। দীর্ঘদিনেও দুবাই ফেরত এসব প্রবাসীদের পুনর্বাসনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এখান থেকে লিস্টের মাধ্যমে, এম্বাসির মাধ্যমে আমাদের অনেক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছিল। আমাদের নুয়ান্টিটা যেন অতি দ্রুত এমআরএফ থেকে তুলে নেওয়া হয়, আর এটা সরকার যেন কূটনীতির মাধ্যমে যেন ব্যবস্থা করা হয়। বিনা সুদে আমাদেরকে লোন দেওয়া হোক, সেই লোন দিয়ে আমরা যেন আমাদের দেশে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি। আমাদের জীবনে কিছু নাই, আজকে আমার পকেটে টাকা নাই, আজকে আমার পকেটে কিচ্ছু নাই, আমার জীবন শেষ। ডক্টর আসিফ নজরুল বলেন, দুবাই প্রবাসীদের আবারও বিদেশে পাঠাতে ডাটাবেস তৈরি হচ্ছে। এছাড়া পুনর্বাসনে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বইসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। প্রবাসীদের বিপদের সময়ে দূতাবাসের কর্মকর্তারা সাহায্যের পরিবর্তে শত্রুতা করায় তাদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। দূতাবাসের অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে প্রবাসীদের সাথে রোববার আলোচনা করা হবে বলে আশ্বস্ত করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা। Jeevan News. Committed to maintain objectivity.